Hi everyone, welcome to all of you once again to Biology World. লেকচার নাম্বার 5 অফ বায়োমলিকিউলসের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমরা পড়তে চলেছি এনজাইম সম্পর্কে। এনজাইম পার্টটা কিছুটা বড় হতে চলেছে, লং ভিডিও হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বিকজ একটা ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসটাকে কভার করার চেষ্টা করছি। অলদো এনজাইম পার্টটা অনেকটাই বড়, বায়োমলিকিউলসে দেখবে যে এনজাইম পার্টটা কতটা দেওয়া রয়েছে, তাই না? তো এটাকে কভার করতে কিছুটা টাইম লাগবে, কারণ তোমাদের বোঝাতে হবে প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে। অ্যান্ড এটা বেটার হবে যে তোমরা প্রোটিন পার্টটা আগে দেখে এসো, বিকজ এনজাইম ইজ এ কন্টিনিউয়েশন অফ প্রোটিন অ্যাকচুয়ালি। তো প্রোটিনের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো রয়েছে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি স্ট্রাকচার জানা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তবে গিয়ে তোমরা এনজাইম পার্টটা ভালোভাবে বুঝতে পারবে। পেপটাইড বন্ড কী, হোয়াট ইজ পলিপেপটাইড চেন, কীভাবে এরা বন্ড ফর্মেশন করছে, একটা একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড কীভাবে লিঙ্ক হয়। সো ওখানে আমি সমস্তগুলো ভালোভাবে ইন ডিটেলসে কভার করিয়েছি। ওটাকে দেখে এসো, তারপর তোমরা এনজাইম পড়তে এসো। বিকজ যদি না প্রোটিন ভালোভাবে জেনে থাকো, তাহলে তোমাদের মনে বারবার একটা কোশ্চেন আসবে, পেপটাইড বন্ড কী, ডাইসালফাইড বন্ড, হাইড্রোজেন বন্ড, এগুলো নিয়ে কনফিউশন থাকবে, এবং এটা এনজাইম যে পার্টটা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। ওকে, তো চলো শুরু করি। হোয়াট ইজ এনজাইম? তো শুরু করার আগে আমাদের আজকে কি কি টপিক কভার করানো হবে সেটা দেখে নাও। তো ফার্স্টে আমরা দেখবো যে হোয়াট ইজ এনজাইম, সেকেন্ডে আমরা দেখবো স্ট্রাকচার অফ এনজাইম, থার্ড আমরা দেখবো কিভাবে এনজাইম কাজ করে, হাউ এনজাইম ওয়ার্কস, 4 নম্বরে দেখবো ফ্যাক্টরস কী কী রয়েছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিকে এফেক্ট করে। দেন আমরা দেখবো ডিফারেন্স বিটুইন ইনঅর্গানিক ক্যাটালিস্ট অ্যান্ড এনজাইম। তোমরা জানো যে এনজাইম ইজ এ ক্যাটালিস্ট, যেই কারণে আমরা এটাকে পড়ছি। বিভিন্ন রকমের এনজাইমেটিক যে রিয়াকশন হয় আমাদের উইদিন দ্য সেল, সেই বিভিন্ন রিয়াকশানে এনজাইম পার্টিসিপেট করে। তবে এদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে ইনঅর্গানিক ক্যাটালিস্ট এবং এনজাইমের মধ্যে, সেগুলো আমরা আজকে দেখব। অ্যান্ড 6 নম্বরে আমরা দেখতে চলেছি যে ক্যাটালাইটিক রিয়াকশন। একটা এক্সাম্পল তোমরা এখানে পড়বে, দ্যাট ইজ তোমাদের যে কার্বনিক অ্যানহাইড্রেজ কীভাবে যখন ওয়াটারের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেক্ষেত্রে এনজাইম কীভাবে রিয়াকশানের রেটটাকে কতটা ইনক্রিজ করে। তো সমস্ত জিনিসগুলো আজকে কভার হবে, জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। তো ফার্স্টে আমরা দেখবো যে হোয়াট ইজ এনজাইম। তো এনজাইম হচ্ছে একটা প্রোটিন। তো এক্সেপশন এখানে সবসময় মনে রাখবে যে এনজাইম, অল এনজাইম আর প্রোটিনস, বাট অল প্রোটিনস আর নট এনজাইম। খুব ভালোভাবে আমার কথাটাকে যদি ফোকাস করো, দ্যাট ইজ আমি বললাম কি সমস্ত এনজাইমই প্রোটিন, বাট এখানে দুটো এক্সেপশান রয়েছে, ওই এক্সেপশান দুটোকে বাদ দাও আপাতত। এবং সমস্ত প্রোটিনই এনজাইম নয়। তার মানে বোঝা গেল যে যত আমরা এনজাইম পড়ব তার সমস্তগুলোই, দুটো বাদ দিয়ে সবগুলোই প্রোটিনেসিয়াস ইন নেচার হয়, বাট সমস্ত প্রোটিন কি এনজাইম না। কিছু কিছু প্রোটিন রয়েছে যারা ট্রান্সপোর্ট মলিকিউল হিসেবে কাজ করে, কিছু রয়েছে যারা হরমোন হিসেবে কাজ করে, কিছু রয়েছে যারা অ্যান্টিবডি হিসেবে কাজ করে, এবং কিছু রয়েছে যারা এনজাইম হিসেবেও কাজ করে। তো অল এনজাইমস আর প্রোটিন, বাট নট অল প্রোটিনস আর এনজাইম। ভালোভাবে কথাটা মনে রাখবে। এবং এই দুটো যে এক্সেপশন আমি বললাম যে প্রোটিন নয় কিছু এনজাইম রয়েছে, তারা হলো রাইবোজাইম এবং রাইবোনিউক্লিয়েস। এই দুটো হচ্ছে এমন এনজাইম যারা আরএনএ ইন স্ট্রাকচার হয়, প্রোটিনেসিয়াস ইন নেচার হয় না। রাইবোজাইম, আরেকটা কি বললাম, রাইবোনিউক্লিয়েস। এই দুটো হচ্ছে এমন এনজাইম যারা আরএনএ হয়, আরএনএ মলিকিউলস হয়। ওকে, এবারে আমরা যে বললাম যে এনজাইমগুলো কি হয়, প্রোটিনেসিয়াস ইন নেচার হয়, তার মানে এনজাইম প্রোটিন দিয়ে তৈরি হয়। বাট কোন ফর্মে? প্রোটিনের বিভিন্ন স্ট্রাকচার আমরা জেনেছি, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটার্নারি স্ট্রাকচার, এরকম 4টা লেভেলের স্ট্রাকচার আমরা পড়েছিলাম। বাট এর মধ্যে যে টার্সিয়ারি স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারে গিয়ে প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করতে পারে, কারণ যে টার্সিয়ারি স্ট্রাকচারে আমরা জেনেছিলাম যে ব্যাকবোন অফ দ্য প্রোটিন, দ্যাট ইজ দ্য পলিপেপটাইড চেন, এরা নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ডাইসালফাইড বন্ড তৈরি করে, ডাইসালফাইড বন্ড এবং হাইড্রোজেন বন্ড তৈরি করে। এর ফলে কি হয়, যে পলিপেপটাইড চেনটা থাকে ওটা নিজেদের মধ্যে ক্রিস ক্রস ফর্মেশন করে, এরকম একটা জাল তৈরি করে নেয় এবং বিভিন্ন রকমের গ্রুপ তৈরি হয় এর মধ্যে।
এই গ্রুপ ফর্মেশনের কারণে ধরো একটা পলিপেপটাইড চেন এইরকম ছিল, জাস্ট ফর এক্সাম্পল এরকম একটা পলিপেপটাইড লম্বা পলিপেপটাইড চেন ছিল। এরা যখন নিজেদের মধ্যে এরকম বন্ড ফর্মেশন করতে শুরু করবে তখন দেখো বিভিন্ন রকমের ক্রেভিস তৈরি হয় বা পকেট লাইক স্ট্রাকচার তৈরি হয়, যাতে গিয়ে সাবস্ট্রেটটা ভালোভাবে এর সাথে বাইন্ড করতে পারে। তো টারশারি স্ট্রাকচারে এরকম ডাইসালফাইড বন্ড এবং হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার কারণে ইন টারশারি স্ট্রাকচার প্রোটিনগুলো এনজাইম তৈরি করে। কারণ কি হয়, এর মধ্যে অ্যাক্টিভ সাইট তৈরি হয় যেখানে গিয়ে কি হয় সাবস্ট্রেট বাইন্ড করতে পারে। তো in tertiary structure of the protein, the backbone of the protein chain folds upon itself and crisscross formation occur, and hence many pocket-like structure are formed, যাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইট, এবং এই অ্যাক্টিভ সাইটে গিয়ে সাবস্ট্রেট ফিট করে। এবং মনে রাখবে যে প্রত্যেকটা এনজাইমের জন্য তার সাবস্ট্রেট কিন্তু ফিক্সড থাকে বা সাবস্ট্রেট ডিফারেন্ট হয়। একটা সাবস্ট্রেটই একটা এনজাইমের সঙ্গে বাইন্ড করতে পারে। সেভারেল রিয়াকশানে এনজাইমগুলো পার্টিসিপেট করতে পারে, একটা এনজাইম সেভারাল রিয়াকশানে পার্টিসিপেট করতে পারে, বাট এর কিছুটা লিমিট রয়েছে, তাই না? তো একটা এনজাইমের জন্য একটা সাবস্ট্রেট কিন্তু ফিক্সড থাকে, যে একটা এনজাইমই সব রকম রিয়াকশানটাকে ক্যাটালাইজ করছে বা সব রকম রিয়াকশানে পার্টিসিপেট করছে এরকম হয় না। জাস্ট ফর এক্সাম্পল ধরো পেপসিন যে এনজাইম আমরা জানি, তোমরা পড়েছো ডাইজেশানে, তো পেপসিন এনজাইম কি হয়, প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে, প্রোটিওলাইটিক যে সমস্ত রিয়াকশান হয় সেখানে হেল্প করে, বাট কার্বোহাইড্রেট ডিসোসিয়েশনে তো হেল্প করবে না, হাইড্রোলাইসিসে হেল্প করবে না। সেরকম প্রত্যেকটা এনজাইমের একটা নির্দিষ্টতা রয়েছে, প্রত্যেকটা এনজাইমের একটা লিমিটেশন রয়েছে, যে জাস্ট একটা সাবস্ট্রেটের সাথে এরা বাইন্ড করে একটা নির্দিষ্ট টাইপের রিয়াকশানটাকে এরা ক্যাটালাইজ করতে পারে। তো যে এনজাইম আমরা কেন পড়ছি, কারণ এনজাইম ইজ এ ক্যাটালিস্ট, রিয়াকশানটাকে এরা ক্যাটালাইজ করে, রেট অফ রিয়াকশানটাকে এরা ইনক্রিজ করে। তো এনজাইম কি হয়, এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান অ্যাট হাই রেট, যে কারণে এনজাইমেটিক রিয়াকশানের রেট হাই হয় রেদার যে সমস্ত নর্মাল রিয়াকশানগুলো হয়, মানে যেখানে পার্টিসিপেট করে না এনজাইম। এবার আমরা কিছু ডিফারেন্স দেখব যে ইনঅর্গানিক ক্যাটালিস্টের সাথে এনজাইমের পার্থক্য কী। তো ইনঅর্গানিক ক্যাটালিস্ট তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো বা অর্গানিক কেমিস্ট্রিতেও পড়ে থাকবে। জাস্ট ফর এক্সাম্পল ধরো যে হাইড্রোজেনেশন আমরা রিয়াকশান পড়েছিলাম, হাইড্রোজেনেশন রিয়াকশানে কী হয়, অ্যালকেন তৈরি হয় অ্যালকিন থেকে বা অ্যালকাইন থেকে অ্যালকিন ফর্মেশন বা অ্যালকেন ফর্মেশন, এগুলোর ক্ষেত্রে কি হয়, তোমাদের যে ইনঅর্গানিক ক্যাটালিস্টগুলো যেমন প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম এর সারফেসে গিয়ে হাইড্রোজেন বাইন্ড করে, বাট আফটার দ্য রিয়াকশান এই প্ল্যাটিনাম প্যালাডিয়াম কিন্তু সেম থেকে যায়, এর স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না, জাস্ট এরা এনজাইমের রেটটাকে ইনক্রিজ করছে। তো ঠিক তেমনভাবে এনজাইমও কিন্তু একটা রিয়াকশানের আগে ও পরে ফিক্সড থাকে, এর স্ট্রাকচারে কোনো রকম কোনো চেঞ্জেস হয় না, জাস্ট এ কী করে রিয়াকশানটাকে বাড়ায় বা কমায়, রেটটাকে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। তো এটাই হচ্ছে একটা ক্যাটালিস্টের কাজ। কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে ইনঅর্গানিক ক্যাটালিস্ট এবং এনজাইমের মধ্যে। ফার্স্ট হচ্ছে দেখো, ইনঅর্গানিক ক্যাটালিস্ট তো ইনঅর্গানিক ইন নেচার হয়, বাট এনজাইম কি হয়, একটা অর্গানিক হয়, এরা হচ্ছে প্রোটিনিসিয়াস ইন নেচার হয়। সেকেন্ড পয়েন্ট তোমরা মনে রাখবে যে ইনঅর্গানিক ক্যাটালিস্ট ভেরি হাই টেম্পারেচারে কিন্তু এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারে, বাট এনজাইম তো একটা প্রোটিন, তো সেই কারণে এর একটা নির্দিষ্টতা রয়েছে, এই যে কারণে এর একটা স্পেসিফিসিটি রয়েছে, একটা ন্যারো রেঞ্জের টেম্পারেচারের মধ্যে এরা এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারে। বাট ইনঅর্গানিক ক্যাটালিস্ট হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে ভালোভাবে কাজ করতে পারে, বাট অ্যাট হাই টেম্পারেচার কী হয়, এনজাইম ড্যামেজ হয়ে যায়। হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে অ্যাপ্রক্সিমেটলি অ্যাভাব যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই, দেখা গেছে যত রকমের এনজাইম রয়েছে কোনো একটা লিভিং সেলের মধ্যে, যে সমস্ত এনজাইম রয়েছে সেটা প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক, সমস্ত প্রকার যে সমস্ত সেলের মধ্যে যে এনজাইমগুলো রয়েছে অ্যাভাব 40 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ডিনেচার হয়ে যায়, কারণ এটা হচ্ছে একটা প্রোটিন, এটা একটা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়ালস, এটা একটা বায়োমলিকিউলস, রাইট। এর মধ্যে বিভিন্ন রকমের হাইড্রোজেন বন্ড থাকে, আমরা জানি বেশি টেম্পারেচারে কী হয়, হাইড্রোজেন বন্ড ব্রেক করে যায়, হাইড্রোজেন বন্ড যদি ব্রেক করে যায় টারশারি স্ট্রাকচার ডিনেচার হয়ে যাবে, অ্যাক্টিভ সাইট থাকবে না, দ্যাটস ওয়াই এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে। আচ্ছা, এখানে আরেকটা এক্সেপশন রয়েছে, দ্যাট ইজ আমরা যে বিভিন্ন রকমের হট স্প্রিং থেকে বা সালফার স্প্রিং হট ভেন্টস থেকে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে পাই, আর কি ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে
তোমাদের ইউ ব্যাকটেরিয়া থেকে কিছুটা ডিফারেন্ট, ঠিক আছে না? মেথানোজেন্স, হট স্প্রিং এরকম টাইপের যে সমস্ত জায়গাগুলো থেকে পাই, আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম মেথানোজেন্স। এছাড়াও আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে তোমরা বিভিন্ন রকমের থার্মোফিলিক ব্যাকটেরিয়াও দেখতে পাও, অ্যাসিডোফিলস, থার্মোফিলস এরকম ব্যাকটেরিয়াগুলো। তো এর মধ্যে যারা থার্মোফিলস হয়, অর্থাৎ যারা খুব হাই টেম্পারেচারে থাকে, ধরো প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচারে হট স্প্রিংয়ে দেখতে পাওয়া যায়, তাদের এনজাইম কিন্তু অতটা টেম্পারেচারেও অ্যাক্টিভ থাকে। তো সেক্ষেত্রে কিছুটা এক্সেপশান চলে আসে যে সেই সমস্ত এনজাইম হাই টেম্পারেচারেও ওয়ার্ক করতে পারে, যেমন 80 to 90 ডিগ্রি সেন্টিগ্রেডেও এরা ওয়ার্ক করতে পারে। জাস্ট ফর এক্সাম্পল ট্যাগ পলিমারেজ। তো ট্যাগ পলিমারেজ এনজাইমটা আমরা কোথা থেকে পাই? ট্যাগ ফর থার্মোফিলাস অ্যাকোয়াটিকাস। এটা হচ্ছে একটা থার্মোফাইলস, মিনস যারা খুব হাই টেম্পারেচার থাকে এমন একটা ব্যাকটেরিয়া, ট্যাগ সেখান থেকে থার্মোফিলাস অ্যাকোয়াটিকাস, সেখান থেকে পাওয়া যায় ট্যাগ পলিমারেজ, যারা প্রায় 92 ডিগ্রি সেন্টিগ্রেডও এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারে। যেই কারণে আমরা একে পিসিআর সাইকেলে ইউজ করি। পিসিআর ফর পলিমারেজ চেন রিয়াকশান, এটা হচ্ছে তোমরা বায়োটেকনোলজিতে পড়বে। তো প্রাইমার এক্সটেনশানের ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। এটা একটা ডিএনএ পলিমারেজের মতো কাজ করে। ওকে, এবারে আমরা যে বললাম যে এনজাইম এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারে খুব একটা ন্যারো রেঞ্জের মধ্যে, এবং অ্যাপ্রক্সিমেটলি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে এদের স্ট্রাকচার ডিনেচার হয়ে যায়, এরা ভালোভাবে কাজ করতে পারে না। তো সব থেকে ভালোভাবে কাজ করতে পারে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি বা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবারে মনে রাখতে হবে এই 4 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখবে যে যখন আমরা টেম্পারেচারটাকে 10 ডিগ্রি ইনক্রিজ করি তখন রেটটাও কিন্তু ডাবল হয়ে যায়, এবং 10 ডিগ্রি যদি ডিক্রিজ করি তাহলে রেটটা হাফ হয়ে যায়। তবে মনে রাখতে হবে এই যে 10 ডিগ্রি ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি, এই 10 ডিগ্রি যেন 4 থেকে 40-এর মধ্যে হয়। এর থেকে বেশি গেলে 40 ডিগ্রির ওপরে যদি আমরা 10 ডিগ্রি ইনক্রিজ করি তখন কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে না, প্রোটিনটা ডিনেচার হয়ে যাবে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়ে যাবে। এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেও যদি আমরা কমাই সেক্ষেত্রেও কিন্তু এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারবে না এনজাইম। ওকে, তো কিভাবে কাজ করে এনজাইম দেখো। তো এনজাইমের মধ্যে বিভিন্ন রকমের আমরা বললাম ডাইসালফাইড বন্ড, হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার ফলে এরকম পকেট লাইক স্ট্রাকচার তৈরি হয় যাকে আমরা বলি অ্যাক্টিভ সাইট। এবং প্রত্যেকটা এনজাইমের জন্য একটা স্পেসিফিক সাবস্ট্রেট থাকে যারা এসে এর অ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড করে। তো এই অ্যাক্টিভ সাইডে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, রাইট? অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো এই সাবস্ট্রেটের সাথে, অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন অ্যামাইনো গ্রুপ রয়েছে, কার্বক্সিল গ্রুপ রয়েছে, এরা বিভিন্ন সাবস্ট্রেটের সাথে বন্ড ফর্মেশন করে। এর ফলে সাবস্ট্রেটের মধ্যে যে বন্ড সেটা ব্রেক হতে শুরু করে এবং একটা সাবস্ট্রেট এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়। তো এনজাইম ছিল, এরপর কি হলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, এখানে গিয়ে বন্ড ব্রেক হয় সাবস্ট্রেট মলিকিউলসের মধ্যে, বিভিন্ন বন্ড ফর্মেশন হয়, আলটিমেটলি কি হয়, প্রোডাক্ট ফর্মেশন হয়ে যায়। এবং আফটার দ্য রিয়াকশান এনজাইম কিন্তু যেই রকম ছিল ঠিক সেই রকমই থাকে, এর মধ্যে কোনো চেঞ্জেস হয় না। সাবস্ট্রেট থেকে জাস্ট কি হয়, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যায়, বাট আফটার রিয়াকশান অ্যান্ড বিফোর রিয়াকশান এনজাইমের যেরকম ছিল এনজাইম সেই রকমই থেকে যায়। আবার নতুন একটা সাবস্ট্রেট এসে এর সাথে বাইন্ড করে, আবার প্রোডাক্ট তৈরি হয়, বাট এর স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না, জাস্ট লাইক ক্যাটালিস্ট। এবারে আমরা দেখবো যে এনজাইম কীভাবে কাজ করে। দেখো, এনজাইম কাজ কিভাবে করে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে কেমিক্যাল কম্পাউন্ডস দু রকমভাবে চেঞ্জ হতে পারে। তো কেমিক্যাল কম্পাউন্ডস আন্ডারগোজ 2 টাইপ অফ চেঞ্জেস। একটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল চেঞ্জ, আর একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ বলতে বোঝায় যে ভৌত পরিবর্তন, খুব ভালো বাংলা হচ্ছে ভৌত পরিবর্তন। মিন্স আমরা জাস্ট যদি কোনো একটা সাবস্ট্যান্সের জাস্ট শেপ চেঞ্জ করি সেটা হচ্ছে ওর ফিজিক্যাল চেঞ্জ, বা স্টেট অফ ম্যাটারে যদি চেঞ্জ করি সেটাও হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জ। তো চেঞ্জ ইন শেপ, ধরো যে কোনো একটা স্প্রিং রয়েছে, স্প্রিং জানি আমরা এরকম হয়, এটাকে আমরা যদি টেনে সোজা করে দিই, এর জাস্ট কী হয়েছে, এর জাস্ট শেপের চেঞ্জ হয়েছে, এর মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো ছিল তার মধ্যে যেরকম বন্ড ছিল সেরকমই রয়েছে, এর মধ্যে কোনো বন্ড ব্রেক হয়নি, কোনো বন্ড ফর্মেশন হয়নি, আগেও যেমন ছিল আমরা লম্বা করে দেওয়ার পরেও সেই রকমই রয়েছে। ওকে, জাস্ট শেপ চেঞ্জ হয়েছে, এর মধ্যে কোনো নতুন বন্ড ফর্মেশন হয়নি বা বন্ড ব্রেক হয়নি। আচ্ছা,
চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার, যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন আইস থেকে ওয়াটার তৈরি বা ওয়াটার থেকে ওয়াটার ভেপার। এক্ষেত্রে কি হয়, এটাও কেবলমাত্র একটা ফিজিক্যাল চেঞ্জ, বিকজ আমরা আইস থেকে যখন ওয়াটার তৈরি করি তখন টেম্পারেচারটাকে ইনক্রিজ করার ফলে আইসের মধ্যে যে ওয়াটার মলিকিউলসগুলো ছিল তাদের মধ্যে যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স এটা খুব বেশি ছিল, যে কারণে এরা আইস হিসেবে ছিল। এরপর যখন টেম্পারেচার ইনক্রিজ করলাম তখন কি হলো, এই ওয়াটার মলিকিউলসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা কিছুটা দূরে দূরে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স কিছুটা কম হওয়ার কারণে ওয়াটার মলিকিউলসগুলো দূরে দূরে যাওয়ার ফলে লিকুইড ফর্ম তৈরি হয়েছে। এবং আরও যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে সেটা ওয়াটার ভেপার তৈরি করে। আবার যখন ওয়াটার ভেপার থেকে আমরা টেম্পারেচার কমাতে থাকবো দেখা যাবে সেটা ওয়াটার, এবং আলটিমেটলি আরও যদি টেম্পারেচার কমাই সেটা আইস ফর্মেশন করবে। কেবলমাত্র টেম্পারেচার এবং প্রেশারের কমানো বাড়ানোর ফলে একটা স্টেট অফ ম্যাটার থেকে আরেকটা স্টেট অফ ম্যাটারে এরা চেঞ্জ হচ্ছে। বাট কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়, বন্ড ব্রেক হয়, বন্ড ফর্মেশন হয়। এক্ষেত্রে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে আবার পুনরায় একই ফর্মে আমরা নিয়ে আসতে পারবো না। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, বিকজ এখানে বন্ড ফর্মেশন হয়, বন্ড ব্রেক হয়। ফিজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে যে স্টেট অফ ম্যাটারের চেঞ্জ, এখানে কিন্তু কোনো বন্ড ফর্মেশন হচ্ছে না, জাস্ট ওই যে মলিকিউলসগুলো রয়েছে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ছে কমছে টেম্পারেচার বাড়ানো কমানোর ফলে। বাট কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে নতুন বন্ড ফর্মেশন হয়, সম্পূর্ণরূপে একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়, সম্পূর্ণরূপে একটা নতুন মলিকিউলস ফর্মেশন হয়। এক্সাম্পল হচ্ছে দেখো যে BaOH এর হোল 2 প্লাস H2SO4, এখান থেকে তৈরি হচ্ছে BaSO4 প্লাস ওয়াটার। তো এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন। বা হাইড্রোলাইসিস অফ স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি, এটাও হচ্ছে একটা অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। এই প্রত্যেকটার ক্ষেত্রে গ্লুকোজ থেকে আমরা আবার স্টার্চ ফিরে পেতে পাবো না টেম্পারেচার বা প্রেশার কমিয়ে বাড়িয়ে, বা BaSO4 থেকে আমরা BOH এর হোল 2 পাবো না টেম্পারেচার কমিয়ে বা বাড়িয়ে। এগুলো হচ্ছে আমরা কেমিক্যাল রিয়াকশনের কথা বলছি, রাইট? আচ্ছা, এবারে আমরা দেখব কি রেট অফ রিয়াকশন কাকে বলে। তো রেট অফ রিয়াকশন হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্ম পার ইউনিট টাইম। তো প্রতি একক টাইমে যে পরিমাণে প্রোডাক্ট ফর্মেশন হয় তাকে আমরা বলি রেট অফ রিয়াকশন। তো রেট অফ রিয়াকশন কী হয়, পার ইউনিট টাইমে যে পরিমাণে প্রোডাক্ট তৈরি হয় তাকে আমরা বলছি রেট। তো এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আরও ভালো করে। জাস্ট ধরো এইটাই BaOH এর হোল 2 প্লাস H2SO4 BaSO4 প্লাস ওয়াটার। তো প্রায় ধরো যখন ইনিশিয়াল ছিল T=0 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত, BaSO4 এর কনসেন্ট্রেশন কত ছিল, 0 ছিল। জাস্ট ইনিশিয়ালি আমরা দেখছি T=0তে, T= কিছু টাইম পর দেখা গেছে যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত হয়েছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিছুটা বেড়ে হয়েছে ধরো 20 মোলার। তো এক্ষেত্রে টাইম আমরা দেখছি এটাকে ধরো যদি 20 মিনিটস ধরে নিই, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে রেট এখানে কি হয়ে যাবে 20/20 মানে 1 মোলার পার মিনিট। তো এটা হয়ে যাবে রেট অফ রিয়াকশন। জাস্ট কনসেন্ট্রেশন কীভাবে চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফাইনাল কনসেন্ট্রেশন থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাদ দেবে প্রোডাক্টের, ডিভাইডেড বাই যে টাইমটা লেগেছে, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, তাহলেই তোমরা পেয়ে যাবে রেট অফ দ্য রিয়াকশান। এবারে রেট অফ রিয়াকশানকে আমরা ভেলোসিটি কখন বলবো, যখন তার ডাইরেকশানটা স্পেসিফাইড হয়, এটা নির্দিষ্ট ডিরেকশানের কথাই বলবো, যে লেফট টু রাইট আমরা রিয়াকশানের রেটটা দেখছি, তো সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি ভেলোসিটি, তাই তো। ধরো এই যে একটা রিয়াকশান তোমরা দেখতে পাচ্ছ নিচে, কার্বন ডাইঅক্সাইডের সাথে ওয়াটার, এখান থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশান, মানে কার্বনিক অ্যাসিড থেকে আবার কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটারও ফর্ম হতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিকলি বলতে হবে যে আমরা কোন রিয়াকশানটার কথা বলছি, কার্বন ডাইঅক্সাইডের সাথে ওয়াটার রিয়েক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্মেশন রিয়াকশানের কথা বলছি, নাকি কার্বনিক অ্যাসিডের হাইড্রোলাইসিসে যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ফর্মেশনের কথা বলছি। যদি আমরা বলি যে লেফট টু রাইটের, তাহলে আমরা বলবো যে রেট অফ রিয়াকশানটাকে আমরা ভেলোসিটি বলতে পারি। বুঝতে পারলে? চলো এবারে আমরা দেখব কি ক্যাটালাইস্টিক রিয়াকশান এবং আনক্যাটালাইজড রিয়াকশানের মধ্যে ডিফারেন্স কতটা। দেখো একটা এক্সাম্পল তোমাদের দেওয়া রয়েছে, দ্যাট ইজ দ্য কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন ওয়াটার রিয়েক্ট করে তখন তৈরি হয় কি কার্বনিক অ্যাসিড ফর্মেশন হয়।
এবারে আমরা দেখব যে আনক্যাটালাইজড রিয়াকশন, যদি কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম যেটা কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটারের রিয়াকশানে ক্যাটালাইজড হিসেবে কাজ করে এবং কার্বনিক অ্যাসিড ফর্মেশনে হেল্প করে। যদি কার্বনিক অ্যানহাইড্রেজটাকে আমরা ইউজ না করি, একে সিএ দিয়ে জেনারেলি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে রেট অফ দ্য রিয়াকশান কেমন হয়, আর যদি ইউজ করি তাহলে রেট অফ রিয়াকশান কেমন হয়। দেখা গেছে যদি আমরা কার্বনিক অ্যাসিড ইউজ করি, কার্বনিক অ্যানহাইড্রেজ ইউজ করি, তাহলে রেট অফ রিয়াকশান কি হয়, প্রায় 10 মিলিয়নস টাইম ইনক্রিজ করে। প্রথমে দেখা গেছে যদি আমরা কার্বনিক অ্যানহাইড্রেজ ইউজ না করি তাহলে মাত্র 20 মলিকিউলস অফ H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড ফর্মেশন হয় ইন অ্যান আওয়ার, মানে প্রতি ঘন্টায় মাত্র 200টা মলিকিউলস অফ কার্বনিক অ্যাসিড তৈরি হয়। আর যদি ইউজ করি তাহলে প্রায় 6 লাখ মলিকিউলস তৈরি হয় প্রত্যেক সেকেন্ডে। তাহলে কতটা হিউজ ডিফারেন্স তোমরা দেখলে একটা ক্যাটালাইটিক রিয়াকশনের, রেদার আনক্যাটালাইটিক রিয়াকশন। সেই কারণে আমরা এনজাইমটাকে ইউজ করি অ্যাজ এ ক্যাটালিস্ট রেট অফ রিয়াকশানটাকে ইনক্রিজ করার জন্য। তো 10 মিলিয়নস টাইম আমরা ইনক্রিজ করতে পারছি, মিনস প্রোডাক্টিভিটি কতটা ইনক্রিজ হয় একটা ক্যাটালাইটিক রিয়াকশানের ক্ষেত্রে। হ্যাঁ, এইবারে দেয়ার আর থাউজেন্ড অফ টাইপস অফ এনজাইম রয়েছে ইজ ক্যাটালাইজিং আ ইউনিক কেমিক্যাল অর মেটাবলিক রিয়াকশান। একটা ছোট্ট একটা জিনিস দেওয়া রয়েছে, দ্যাট ইজ আ মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশান হোয়েন each of the step is catalyzed by the reaction enzyme complex or different enzyme is called metabolic pathway। এর মানে কি, ধরো যে আমরা গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করি, মিন্স গ্লাইকোলাইসিসের কথা এখানে বলা হয়েছে। গ্লাইকোলাইসিস হচ্ছে একটা 10 স্টেপ রিয়াকশন হয়। এই 10 স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, আমরা জানি প্রথম গ্লুকোজ থাকে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, দেন ফ্রুক্টোজ 6 ফসফেট, এরকম করে করে আলটিমেটলি কি হয়, পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হয়। এই যে প্রত্যেকটা স্টেপ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট বা গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা প্রত্যেকটাকে আমরা কি বলবো, মেটাবলিক রিয়াকশান। এবং এই যে গ্লুকোজ থেকে পুরো পাইরুভিক অ্যাসিড ফর্মেশনের টোটাল পাথওয়েটাকে আমরা বলবো মেটাবলিক পাথওয়ে। তো মেটাবলিক পাথওয়ের প্রত্যেকটা সিঙ্গেল রিয়াকশানকে আমরা বলবো কি, মেটাবলিক রিয়াকশান। এবং এই প্রত্যেকটি মেটাবলিক রিয়াকশানের ক্ষেত্রে একটা না একটা এনজাইম কিন্তু পার্টিসিপেট করে রেট অফ রিয়াকশানটাকে ইনক্রিজ করার জন্য। তো মেটাবলিক পাথওয়ে ইন হুইচ গ্লুকোজ বিকামস পাইরুভিক অ্যাসিড থ্রু 10 ডিফারেন্ট এনজাইম, প্রত্যেকটা ডিফারেন্ট এনজাইম রয়েছে, পড়বে তোমরা হেক্সোকাইনেজ, আইসোমারেজ, এরকম ডিফারেন্ট এনজাইম রয়েছে, ক্যাটালাইজ মেটাবলিক রিয়াকশান। সো ওয়েন ইউ স্টাডি রেসপিরেশন চ্যাপ্টার নাম্বার 12 তোমাদের রয়েছে, সেখানে তোমরা জানবে। সো অ্যাট দিস স্টেজ ইউ শুড নো that this very metabolic pathway with 1 or 2 additional reaction give rise to variety of metabolic end products in our skeletal muscle under anaerobic condition। আছে এখানে বলেছে যে সেম সাবস্ট্রেট দ্যাট ইজ দ্য গ্লুকোজ, যদি আমরা কন্ডিশন ডিফারেন্ট করে দেই তাহলে তার এন্ড প্রোডাক্ট ডিফারেন্ট হতে পারে। যেমন যদি আমরা অ্যারোবিক কন্ডিশন দেই তাহলে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হয়, যদি স্কেলেটাল মাসেলে যখন অক্সিজেনের প্রেস হয় তখন কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিডও ফর্মেশন হতে পারে, বা ইস্টের মধ্যে দেখবে অ্যালকোহল ফর্মেশন হতে পারে। সো ইন ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট প্রোডাক্ট আর পসিবল, এবং এই ডিফারেন্ট যে প্রোডাক্ট পসিবল হচ্ছে এই ডিফারেন্ট এনজাইম কিন্তু তার জন্য দায়ী হয়। এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আর কিছু না। এবারে আমরা দেখবো যে এনজাইম, হাউ ডু এনজাইম ব্রিং অ্যাবাউট সাচ হাই রেট অফ কেমিক্যাল কনভার্সন, কীভাবে হয়। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে কিছু কিছু ফ্যাক্টরস রয়েছে যারা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসকে কিভাবে এফেক্ট করে বা কিভাবে ইনফ্লুয়েন্স করে। দ্যাট প্রথম ফ্যাক্টর হচ্ছে তোমাদের টেম্পারেচার। আগেই বলেছি যদি টেম্পারেচারকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হয় তাহলে রেট ডাবল হবে, আর যদি 10 ডিগ্রি ডিক্রিজ করা হয় তাহলে কিন্তু সেটা হাফ হতে পারে ইন আদার ডাইরেকশন। এবারে এই যে টেম্পারেচারের কথা বলছি সেটা প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে নির্দিষ্ট হয়, এবং দেখা গেছে প্রায় 4 to 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই এই চেঞ্জটা কাজে লাগে। এর থেকে যদি বেশি টেম্পারেচারে আমরা বলতে যাই যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করবো তাতে গিয়ে রেট অফ রিয়াকশন ডাবল হবে, না, সেরকমটা না, জাস্ট এই ন্যারো রেঞ্জের মধ্যেই 10 ডিগ্রি চেঞ্জের কথা বলা হয়েছে।
আচ্ছা, এবারে দেখা গেছে যে সমস্ত এনজাইমেটিক রিয়াকশন হয় সেক্ষেত্রে রেট অফ রিয়াকশান বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু আনক্যাটালাইজড রিয়াকশান। হলো এইবার স্টেপস দেখব যে এনজাইমেটিক রিয়াকশানে কী কী স্টেপ রয়েছে। তো প্রথমে কি হবে, এনজাইমটা বাইন্ড করবে সাবস্ট্রেটের সাথে বা বাইন্ড করবে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইট অফ এনজাইমে। আমি আগেই তোমাদের একটা পিকচারের মাধ্যমে দেখিয়েছি। তারপরে হবে ফর্মেশন হবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ফর্মেশন অফ এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স এবং আলটিমেটলি তোমাদের প্রোডাক্টস। আরেকবার দেখাই তো এইটা। তো প্রথমে দেখো সাবস্ট্রেট বাইন্ড করছে এনজাইমের সাথে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড হচ্ছে তোমাদের এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, এটা বন্ড ব্রেক হয় সাবস্ট্রেটের মধ্যে। 3 নম্বর হচ্ছে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স এবং 4 নম্বর হচ্ছে আলটিমেটলি প্রোডাক্ট ফর্মেশন। তো এই 4টা স্টেপসের মাধ্যমে একটা এনজাইমেটিক রিয়াকশন হয় এবং এই রকম আমরা দেখতে পাই। ওকে, এরপর আমরা কি দেখব, হ্যাঁ এবারে দেখব যে ফ্যাক্টরস কী কী রয়েছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে, মিনস এফেক্ট করতে পারে। ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার জেনারেলি ফাংশন ইন ন্যারো রেঞ্জ, বারবার একটা কথাই আসছে, ইন এনজাইম শো ইন হাইয়েস্ট প্রোডাক্টিভিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, যাকে আমরা বলি অপটিমাম টেম্পারেচার। এক্সট্রিম যদি হাই টেম্পারেচার হয় বা খুব লো টেম্পারেচার হয়, বোথ ডিস্ট্রয় দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি। তো এনজাইম কি করে, একটা পার্টিকুলার টেম্পারেচারে খুব ভালোভাবে কাজ করতে পারে, ন্যারো রেঞ্জের মধ্যে তো অবশ্যই ওয়ার্ক করে, এবং তার মধ্যেও যদি এর ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি দেখতে পাওয়া যায় একটা অপটিমাম টেম্পারেচারে, সেটাকে বলি যেখানে হাইয়েস্ট প্রোডাক্টিভিটি দেখতে পাওয়া যায় যে টেম্পারেচার, তাকে আমরা বলি অপটিমাম টেম্পারেচার, রাইট। যদি একটা গ্রাফ বানানোর চেষ্টা করি আমরা, এরকম হবে যে ধরো যে এটা হচ্ছে তোমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম রয়েছে, এটা হচ্ছে তোমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হিউম্যানসের এনজাইমের কথা আমরা বললি যদি, এটা ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখা গেছে 0 থেকে ক্রমশ যখন এনজাইম বাড়াচ্ছি তখন রেট অফ রিয়াকশন বাড়বে 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 এবং এক সময় গিয়ে সেটা খুব হাইয়েস্ট হয়। এখানে গিয়ে দেখবে এনজাইমের অ্যাক্টিভিটি খুব বেশি, প্রোডাক্টিভিটি খুব বেশি, রেট অফ রিয়াকশন হাই। এবং এরপর যদি 37 ডিগ্রি টেম্পারেচারেও যদি এরপর যদি বাড়ানোর চেষ্টা করে টেম্পারেচার, তাহলে কিন্তু এনজাইমেটিক অ্যাক্টিভিটি আস্তে 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 কমতে থাকবে। এর ফলে একটা বেল শেপ কার্ভ দেখতে পাওয়া যায়। পিএইচের ক্ষেত্রেও সেম অ্যাজ টেম্পারেচার, দেখা গেছে একটা ম্যাক্সিমাম পিএইচে খুব ভালোভাবে এরা ওয়ার্ক করতে পারে, তাকে আমরা বলি অপটিমাম পিএইচ। এর থেকে বাড়ালে বা কমালে এনজাইমেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করে। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের ক্ষেত্রে দেখবে যে যদি প্রথমে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ানো হয় তাহলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি খুব হাই হয়, বাট আস্তে আস্তে যখন স্যাচুরেশন হয়ে যায়, কারণ এনজাইমে তোমার তো খুব লিমিটেড তোমরা ইউজ করবে, খুব বেশি তো এনজাইম তোমরা ইউজ করবে না, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন সবসময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য এনজাইম। তো ইনিশিয়ালি দেখা যায় কি যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানো হয়, রেট অফ দ্য রিয়াকশন কিন্তু এখানে যদি সাবস্ট্রেট নেই, এখানে যদি রেট নেই, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াতে বাড়াতে এক সময় তোমাদের রেট অফ রিয়াকশন বাড়ে, কিন্তু একটা টাইমে গিয়ে এটা স্যাচুরেটেড হয়ে যায়, মিনস আর এনজাইম অ্যাভেলেবেল নেই রেট অফ রিয়াকশনটাকে ফার্দার প্রসিড করানোর জন্য। যতটা এনজাইম ছিল সবগুলোই পার্টিসিপেট করে নিয়েছে তোমাদের ওই রিয়াকশানে। প্রথমে সমস্ত এনজাইমগুলো পার্টিসিপেট করছিল না, কিছু কিছু করছিল। আস্তে 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 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন বাড়াচ্ছ তোমরা, ইনিশিয়ালি দেখো সাবস্ট্রেট যখন কম থাকে এনজাইম বেশি রয়েছে, তো যত আস্তে আস্তে সাবস্ট্রেট বাড়াচ্ছ সমস্ত এনজাইমগুলো আস্তে আস্তে স্যাচুরেটেড হতে শুরু করেছে, সমস্তগুলো পার্টিসিপেট করতে শুরু করেছে। এবং একটা সময় যখন সাবস্ট্রেট এবং এনজাইমের মধ্যে একটা সামঞ্জস্য চলে আসে, একটা স্যাচুরেশন চলে আসে, এরপর যদি ফার্দার আমরা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াই সেক্ষেত্রে রেট অফ রিয়াকশন তো বাড়বে না, তো কনস্ট্যান্ট হয়ে যায়। তো ইনিশিয়ালি বাড়ে, ধীরে ধীরে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। আর 4 নম্বর ফ্যাক্টর রয়েছে তোমাদের কম্পিটিটিভ ইনহিবিটার, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। তো কম্পিটিটিভ ইনহিবিটার কি, when the binding of the chemical site of enzyme activity, the process is called inhibition and the chemical is called an inhibitor। যখন কোনো সাবস্ট্যান্স তোমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে সেট আপ করে দেয়, ডিক্রিজ করে দেয়, বন্ধ করে দেয়, এনজাইম যে ক্যাটালাইটিক রিয়াকশানে
পার্টিসিপেট করছিল সেখান থেকে কি হয়, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন হয়। বাট কি হয়, কম্পিটিটিভ ইনহিবিটার এই সাবস্ট্রেট মলিকিউলসকে রিজেম্বল করে, সাবস্ট্রেট মলিকিউলসের মতো দেখতে হয়। এরা গিয়ে কি করে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে যায়, যার ফলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন হতে পারে না, কারণ সাবস্ট্রেটটা তো বাইন্ড করতে পারছে না, সেখানে গিয়ে একটা তার মতো দেখতে একজন বসে রয়েছে। তো এনজাইম সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন করতে পারে না, ইনহিবিশন হয়ে যায় এর প্রোডাক্টিভিটি বা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। যেমন একটা এক্সাম্পল তোমাদের দেখতে পাবে যে ইনহিবিশন অফ সাকসিনেট ডিহাইড্রোজিনেস বাই ম্যালোনেট হুইচ ক্লোজলি রিজেম্বলস দি সাবস্ট্রেট সাকসিনেট। তো সাকসিনেট ডিহাইড্রোজিনেস একটা এনজাইম যেটা কি করে, সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি করে। তো ক্রেবস সাইকেলের একটা ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপ দ্যাট ইজ সাকসিনেট থেকে ফিউমারেট ফর্মেশন হয়। এবং ক্রেবস সাইকেল তোমরা সকলেই পড়েছো রেসপিরেশনে, কতটা ইম্পর্টেন্ট। এবং সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইম এখানে কাজ করে সাকসিনেট থেকে ফিউমারেট তৈরিতে। বাট যখন এই এনজাইমের অ্যাক্টিভ সাইডে গিয়ে ম্যালোনেট বসে যায়, অ্যাক্টিভ সাইডে গিয়ে বন্ড ফর্মেশন করে নেয়, তখন তো আর সাকসিনেট গিয়ে বন্ড ফর্মেশন করতে পারছে না, তো সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হচ্ছে না। ফলে কি হয়, ক্রেবস সাইকেলের যে ফার্দার স্টেপসগুলো হয় সেটা ব্লক হয়ে যায়। বুঝতে পারলে? তো এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটার। বাট কম্পিটিটিভ ইনহিবিটারকে আমরা ব্যাকটেরিয়াল প্যাথোজেনে ইনহিবিট করার ক্ষেত্রেও বা ব্যাকটেরিয়াল প্যাথোজেনের কন্ট্রোলেও আমরা ইউজ করতে পারি। কীভাবে করতে পারি? ধরো যে সমস্ত এনজাইম, কিছু এনজাইম রয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে যারা কি করে, ওই ব্যাকটেরিয়ার সার্ভাইভেলের জন্য কিছু সাবস্ট্রেটকে ওদের প্রোডাক্ট ফর্মেশন করতে হয়। এবারে আমরা যদি এমন ড্রাগ ডিজাইন করি যারা ওই এনজাইমের যে অ্যাক্টিভ সাইট, যে সাবস্ট্রেটটা বাইন্ড করতো, ঠিক সেই রকম দেখতে একটা সাবস্ট্রেট মলিকিউলসের মতো সেই রকম দেখতে একটা ড্রাগ ডিজাইন করে নেয়, তারা গিয়ে যদি বসে যায় ওই অ্যাক্টিভ সাইডে এনজাইমের, তখন কী হবে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন হবে না, এবং যে প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট ওই ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য, সেটা ফর্মেশন না হওয়ার কারণে ব্যাকটেরিয়াও গ্রোথ করতে পারবে না, মানে মারা যাবে। তো এইভাবেও আমরা ইউজ করতে পারি ব্যাকটেরিয়াল প্যাথোজেনকে কন্ট্রোল করার জন্য অ্যাজ এ কম্পিটিটিভ ইনহিবিটার। বুঝতে পারলে? এবারে এই দেখো যে পিএইচ, টেম্পারেচার, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট কীভাবে এনজাইমের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে, ডিক্রিজ করে, এফেক্ট করে। তো প্রথমে দেখো পিএইচ একটা খুব প্রথমে বাড়ালে ইনিশিয়ালি তো রেট অফ দ্য রিয়াকশান বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করে একটা অপটিমাম টেম্পারেচারে গেলে অপটিমাম যে পিএইচ হয় এখানে হাইয়েস্ট প্রোডাক্টিভিটি দেখতে পাওয়া যায়, এবং পরে যদি আবার বাড়াই তাহলে সেটা ডিক্রিজ করে। টেম্পারেচারের ক্ষেত্রেও বেল শেপ কার্ভ দেখতে পাবে তোমরা। আর কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্সের কথা যদি বলি বা সাবস্ট্রেটের কথা বলি, তো সেক্ষেত্রে ইনিশিয়ালি ইনক্রিজ করে এবং একটা সময় গিয়ে সেটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যায়। এটা হচ্ছে ভিম্যাক্স। ওকে, আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখছি, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। পরের এনজাইমের আরেকটা সেকেন্ড পার্ট নিয়ে আসতে হবে আই থিঙ্ক, এবং সেখানে গিয়ে আমরা পড়বো বাকিটা, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার অফ দ্য এনজাইম অ্যান্ড কোফ্যাক্টরস। কী বলো? ঠিক আছে, আজকের পর্যন্ত এখানেই। তো আরেকটু রয়ে গেল, আমি ওটা সেকেন্ড পার্টে কমপ্লিট করানোর চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, জাস্ট পড়তে থাকো। ওকে, তো অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো।